আর্ট সেগমেন্টের সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে তোমাদের সকলকে স্বাগতম। চলে আসলাম চতুর্থ অধ্যায় পরিণতি দ্বিতীয় পত্রের বাংলাদেশের সংবিধান এই বিষয়টা নিয়ে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের এই সেগমেন্টের অর্থাৎ পরিণতি দ্বিতীয় পত্রের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে অনেক জ্ঞানমূলক প্রশ্ন আছে, তাই না? জ্ঞানমূলক প্রশ্নগুলো মনে রাখা একটু টাফ হয়, বোঝার বিষয় কিন্তু কম, জানার বিষয় বেশি। এই চ্যাপ্টারটা অনেকটাই এরকম হয়ে গিয়েছে। চলো শুরু করা যাক আমাদের টপ এমসিকিউ সলভ। প্রথম কোয়েশ্চেনে দেখতে পাচ্ছ বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত ছিল। আমরা যদি সংবিধান প্রণয়ন কমিটি সম্পর্কে একটু পড়াশোনা করে থাকি এই 2 বছর, তাহলে আমরা নিশ্চয়ই জানতে পারিব সেটা হলো এই সদস্য সংখ্যাটা ছিল গ 34 জন। ওকে, তারপরে দেখেন কত তারিখে শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবস ইভেন্ট পালন করা হইতো, তাই না? লেজার লাইট মেরে প্লেনে, তাই না? তোমরা দেখছো না ভিডিওটা? আশা করি সবাই তোমরা দেখছো প্লেনে এই যে লেজার লাইট মারার যে ভিডিও, সেটা হইলো 1972 সালের 10 জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে স্বাধীন বাংলাদেশে আসছিল এই উপলক্ষে। বাংলাদেশ সংবিধান কোন পদ্ধতিতে প্রণীত হয়েছে? বিবর্তনের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, অনুমোদনের মাধ্যমে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সারটা হইল গণপরিষদের মাধ্যমে। ঠিক আছে, গণপরিষদ ব্যবস্থার মাধ্যমে কিন্তু কি করা হয়েছে, আমাদের সংবিধান প্রণয়ন করা হয়েছে। তোমরা নিশ্চয়ই জানো গণপরিষদ ফর্ম করা হয়েছিল, তাই না? গণপরিষদের স্পিকার, ডেপুটি স্পিকার এগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। কার নেতৃত্বে হয়েছিল এটা আমরা জানি নিশ্চয়ই। দেখেন, ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট যে কমিটি রচনা করা হয়েছিল, যে সংবিধান প্রণয়ন কমিটি, যে কারণে করা হয়েছিল সেটা চূড়ান্ত সংবিধান প্রণয়নের জন্য না। চূড়ান্ত সংবিধান কিন্তু তারা প্রণয়ন করেন নাই। ডিজিটাল সংবিধান না, ডিজিটাল যুগ তখন ছিলই না। কার্যকর সংবিধান প্রণয়নের জন্য এটা একটু মানে একদম ওয়েট নাই কথাটা। ঠিক আছে, মেইন কথা যেটা অন পয়েন্ট কথা সেটা হইলো তাদের কাজ ছিল খসড়া বা ড্রাফট কনস্টিটিউশন দেওয়া। ঠিক আছে, ড্রাফট কনস্টিটিউশন বলা হয় এটাকে। তারপরে দেখেন 1972 সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন কে বলেন তো? সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, একটু আগের প্রশ্নেই ছিল, কার নেতৃত্বে? ডক্টর কামাল হোসেন। ওকে, তারপরে দেখেন সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মেয়ে মেম্বার কে ছিল জানো? তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানা, অ্যাডমিশনের সময় কিন্তু এই জিকেটা তোমাদের লাগবে। উনি ছিলেন মিসেস রাজিয়া। ঠিক আছে, সো পুরো নামটা কমেন্টে জানাই দিবেন। তারপরে দেখেন সংবিধান স্বাধীনতা লাভের পরে কোন রাষ্ট্রটি সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করে? এই নিচের গুলার মধ্যে সবচেয়ে দ্রুত সংবিধান প্রণয়ন করতে পারছে বাংলাদেশ, এবং সংবিধান প্রণয়ন বিষয়ক সবচেয়ে ইনফেমাস বা কুখ্যাত হলো পাকিস্তান। পাকিস্তানের 9 বছর সময় লেগেছিল স্বাধীন হওয়ার পর, তবুও অনেক ঝড় কি বলে ঝড়ঝাপটা পার করে তারপরে সে সংবিধান প্রণয়ন করতে পারছিল। পাকিস্তান আসলে একটা ল্যান্ড অফ করাপশন হয়ে গেছিল। সবাই পাওয়ার শিকার হইলে, সবাই করাপ্টেড হয়ে গেলে আসলে কোনো লাভ থাকে না। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কত বছর পর সংবিধান রচিত হয়েছিল? আচ্ছা, ওই কোয়েশ্চেনটাই দেখো, পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কিন্তু 9 বছর পর আমরা দেখেছি তারা সংবিধান প্রণয়ন করতে পারছে। সংবিধান কি পরিচালনা করার সর্বোচ্চ দলিল? ঠিক আছে, দলিল। রাষ্ট্র, সমাজ, পরিবার, গ্রাম। সংবিধানের সাথে কানেকশন কিসের? রাষ্ট্রের, তাই না? রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দলিল হলো সংবিধান, এবং সকল আইন, সংবিধানের কিন্তু একটা সুপ্রিমেসি আছে, সাংবিধানিক প্রাধান্যতা বলে এটা। তারপরে দেখো নাগরিকের মৌলিক অধিকার সমূহ কোথায় বর্ণিত থাকে? মৌলিক অধিকার সমূহ বর্ণনার জায়গাও কিন্তু আমাদের সংবিধান। ওকে, বাংলাদেশ সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে, এটা কোন আদেশে উল্লেখ করা হয়? কোন আদেশ বলেন তো? অস্থায়ী সংবিধান আদেশ। অস্থায়ী সংবিধান কিন্তু জারি করা হয়েছিল, মনে আছে তোমাদের? বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপ কার ছিল? মানে আচ্ছা, প্রথম পদক্ষেপ কোনটা ছিল, কার ছিল না, কোনটা ছিল? ঠিক আছে, বাংলাদেশের সংবিধান রচনার পেছনে প্রথম পদক্ষেপটা ছিল গণপরিষদ আদেশ জারি করা। গণপরিষদ আদেশ বলতে ওই যে একটু আগে যে বললাম, এই গণপরিষদ তৈরি করা হবে। ঠিক আছে, একটু ওয়েট।
ওকে, চলে আসছি নেক্সট এমসিকিউ। দেখেন, কে গণপরিষদ আদেশ জারি করে? রাষ্ট্রপতি। ঠিক আছে, গণপরিষদ আদেশ রাষ্ট্রপতি জারি করতে পারে। গণপরিষদ আদেশ অনুযায়ী কাদের নিয়ে গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল? পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের যে প্রাদেশিক পরিষদ নির্বাচনের যারা ছিল, মেম্বার ছিল, তাদেরকে নিয়ে গণপরিষদ গঠন হওয়ার কথা ছিল। ঠিক আছে, এটা মনে রাখবেন। পাকিস্তানের জাতীয় ও পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ, এদের নিয়ে দুইটা পার্সপেক্টিভ, কিন্তু পাকিস্তানের যে জাতীয় পরিষদ এবং পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদ। এই পাকিস্তান তো আর ইউনিটারি ছিল না, এক কেন্দ্রিক ছিল না যখন স্বাধীনতার পূর্বে। ঠিক আছে, তখন কি ছিল? জাতীয় একটা পরিষদ, প্রাদেশিক পরিষদ। সো এদের মেম্বারদের নিয়ে কি করার কথা ছিল? গণপরিষদ গঠন করার কথা ছিল। বাংলাদেশে প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার কে ছিলেন? প্রথম গণপরিষদের ডেপুটি স্পিকার ছিলেন জনাব মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, জনাব মোহাম্মদ উল্লাহ। আচ্ছা, স্পিকার কে ছিলেন? স্পিকার ছিলেন আব্দুল হামিদ। ঠিক আছে, আব্দুল হামিদ। এবং ডেপুটি ছিলেন ইনি কি ছিলেন? ডেপুটি। ঠিক আছে, ডেপুটি স্পিকার। আরেকটা ব্যাপার জাস্ট জেনে রাখো, যদি সংবিধানে এটা লাগবে না, এই যে মোহাম্মদ উল্লাহ না, ইনি কিন্তু বাংলাদেশের আবার জাতীয় সংসদ যখন হলো, জাতীয় সংসদের স্পিকার ছিলেন এই মোহাম্মদ উল্লাহ। ঠিক আছে, ওকে। আর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিল মোহাম্মদ বায়তুল্লাহ। ওকে, এটা মনে রাখবেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কয়টি বৈঠকে মিলিত হয়? খসড়া সংবিধান প্রণয়ন কমিটি টোটাল মনে রাখবেন ৭৪টি বৈঠকে মিলিত হয়। ঠিক আছে, সংবিধান কমিটির কাজই ছিল একটি খসড়া সংবিধান প্রণয়ন করা। ওকে, দেখেন, ডক্টর কামাল হোসেন গণপরিষদের খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন কয় তারিখে? তা এই যে সংবিধান প্রণয়ন কমিটি, উনার কি কাজ ছিল? ওনার কাজ ছিল খসড়া সংবিধান প্রণয়ন করা। তো উনি কয় তারিখে এটা করছিলেন? এটা জানা আপনাদের জন্য দরকার। এটা 1972 সালে। সংবিধান সম্পর্কিত সব কাজ হয়েছে 1972 সালে। ঠিক আছে, এবং 12ই অক্টোবর খসড়া সংবিধানটা পেশ করা হয়। ঠিক আছে, কত তারিখে বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ করা হয়? বাংলাদেশের সংবিধান সংক্রান্ত বিল পাশ করা হয়, উত্থাপন করা হয় 12ই অক্টোবর এবং বিল পাশ করা হয় 4 নভেম্বর 1972 সালে। ওকে, আশা করি বুঝতে পারছি। 1972 সালে 11ই জানুয়ারি সংবিধান আদেশে বলা হয়, দেখেন, পরের দিন, বঙ্গবন্ধু আসার পরের দিন কিন্তু অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয়েছে। এই সংবিধানের আদেশ অনুযায়ী মন্ত্রিসভা বাংলাদেশের একজন নাগরিককে রাষ্ট্রপতি নিযুক্ত করবেন। সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠিত হবে। জি, এটা বলছে। তারপরে রাষ্ট্রপতি গণপরিষদকে পরিষদের প্রধানের দায়িত্ব পালন করে। হ্যাঁ, রাষ্ট্রপতি গণপরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, এটা রাইট। বাট এই মন্ত্রিসভা যে কি করবে? রাষ্ট্রপতি বানাবে। ঠিক আছে, এইটা কিন্তু কখনোই বলা হয়েছিল না অস্থায়ী সংবিধান আদেশে। সো অ্যান্সার হবে 2 আর 3। ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী? ঠিক আছে, যদিও সব অংশে না, যদিও ন্যায়পাল এবং সুপ্রিম কোর্টের বিচারকদের কাজ আলাদা, তবে ন্যায়পালের ক্ষমতা মানে ইকুইভ্যালেন্ট টু সুপ্রিম কোর্টের বিচারক বৃন্দ। ঠিক আছে, এটা মনে রাখবেন, ন্যায়পালের ক্ষমতা ইকুইভ্যালেন্ট সুপ্রিম কোর্টের বিচারক বৃন্দের, কিন্তু দুইজনের কাজ কিন্তু আলাদা। ঠিক আছে, ন্যায়পাল চাইলেই কি করতে পারে? বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মানে হিসাব নিকাশ বা যে কোনো কিছু ইনভেস্টিগেট করতে পারে। ঠিক আছে, এবং ন্যায়পাল একটা নির্দিষ্ট টার্ম পর পর জাতীয় সংসদে তার কাজের বিবরণী দিয়ে থাকে। ওকে, বাংলাদেশে সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? একদম চোখ বুজে উত্তর করার মতো কোশ্চেন, 153টি। পাকিস্তানে প্রধানমন্ত্রী কে নিয়োগ দেন? প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাষ্ট্রপতি। ঠিক আছে, প্রধানমন্ত্রী নিয়োগ দেয় রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি নিয়োগ দেয় কে? স্পিকার। ঠিক আছে, প্রধানমন্ত্রী নিয়োগ দেন রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় স্পিকার। 1972 সালে সংবিধানের কত ধরনের মালিকানার কথা বলা আছে? 72 সালে যে সংবিধান দেওয়া হয়েছিল, এখানে 3 ধরনের মালিকানার কথা বলা আছে। একটা হলো ব্যক্তিগত, একটা সমবায়, আরেকটা রাষ্ট্রীয়। ঠিক আছে,
সমবায় মালিকানার ক্ষেত্রে সমবায় সমিতি এটা সবাই এটা ওন করবে, তবে এখানে কিছু আইনি ব্যাপার আছে, ঠিক আছে। সো অ্যান্সার কয় নাম্বার হবে? 3, ঠিক আছে। মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ পত্র পাঠাবেন? পদত্যাগ পত্র পাঠাইতে হয় কার কাছে বলো তো? পদত্যাগ পত্র পাঠাইতে হয় স্পিকারের কাছে, এটা মনে রাখবেন। জাতীয় সংসদের কাজ হচ্ছে আইন বাস্তবায়ন, দুষ্টের দমন। আচ্ছা, আইন বাস্তবায়ন কি জাতীয় সংসদ করে? না, আইন প্রণয়ন করতে পারে, আইন তৈরি করতে পারে, বাস্তবায়নের কাজ কিন্তু শাসন বিভাগ করছে। দুষ্টের দমন ও শিষ্টের পালন, এই কাজ কোনোভাবেই যে এটা সংসদের কাজ না। সংবিধান সংশোধন, ইয়েস, যতবার সংশোধনী হয়েছে সংবিধানে সবগুলো কি সংসদ থেকে হয়, ঠিক আছে। এবং প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিতকরণ, এটাও কিন্তু শাসন বিভাগের কাজ, এইটা জাতীয় সংসদের কাজ, ঠিক আছে। বাট প্রধান কাজ কি জানো? আইন প্রণয়ন, সংবিধান সংশোধন করে কিন্তু এক্সেপশনাল কাজ একটা। বাংলাদেশের সংবিধানে কয়টি প্রস্তাবনা রয়েছে? প্রস্তাবনা বা প্রিয়াম্বল একটাই থাকে, যেটা সংবিধানের একদম শুরুতে থাকে। এখানে মূলত আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ঘোষণা এবং জনগণের প্রতি রাষ্ট্রের অঙ্গীকার বর্ণনা করা আছে, ঠিক আছে। তো বাংলাদেশের স্বাধীনতার প্রস্তাবনা কয়টা? প্রস্তাবনা একটা, এটা ভুল করা যাবে না। কোনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয়? রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা কিন্তু বৈশিষ্ট্য, এগুলো সংবিধানে আছে। সাংবিধানিক প্রাধান্য, হ্যাঁ, সংবিধান হলো সব আইনের কি মাদার, ঠিক আছে। সব আইন সংবিধানের কাছে দ্বারস্থ, এইটাও কিন্তু মানে সংবিধানের পয়েন্ট। সংসদীয় গণতন্ত্র, এইটাও কি সংবিধানে দেওয়া আছে। অলিখিত সংবিধান, এইটা মেলে না। কেন মেলে না? কারণ বাংলাদেশের সংবিধান লিখিত। অলিখিত কোন দেশের সংবিধানগুলো বলেন তো? মোনার্ক দেশগুলো বিশেষ করে, তাই না? যেমন কি সৌদি আরবের সংবিধান কি অলিখিত। ওকে, এবার দেখেন গণতন্ত্র কি ধরনের শাসন ব্যবস্থা? গণতন্ত্র স্বৈরাচারী না, প্রাচীন, বাট বর্তমান যে লিবারেল ডেমোক্রেসি এটা প্রাচীন না। তারপরে প্রহসনমূলক, এটা তো সত্যি কথা বলতে যদি আমি হইতাম আমি প্রহসনমূলক অ্যান্সার করে দিতাম মনে হয়, বাট বইয়ের খাতিরে একাডেমিক খাতিরে তোমাকে অ্যান্সার করতে হবে কি প্রতিনিধিত্বমূলক, ঠিক আছে। বাট গণতন্ত্র কিন্তু প্রহসনমূলকও বটে। সংবিধানে কর্ম কমিশন সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? মনে রাখবা, কর্ম কমিশন সম্পর্কে বলা হয়েছে 137 থেকে 141 অনুচ্ছেদে। সো অপশনের মধ্যে দেখো 31, 35, 36 কোনোটাই কর্ম কমিশন নিয়ে না, 37টা তোমার সঠিক অ্যান্সার হবে। কোনটি 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য নয়? মৌলিক অধিকার দেখো মৌলিক অধিকার, ইয়েস, এটা বৈশিষ্ট্য। এককেন্দ্রিক রাষ্ট্র মানে ইউনিটারি যে একটা ফর্ম অফ গভর্নমেন্ট হবে, এটাও কিন্তু ইয়েস। তারপরে সংসদীয় সরকার, এটাও ইয়েস। সীমিত ভোটাধিকার, এইটা কিন্তু ছিল না, ঠিক আছে। সীমিত ভোটাধিকার মানে কেউ ভোট দিতে পারবে কেউ পারবে না, এরকম কোনো সিস্টেম ছিল না। তাহলে কি অ্যান্সার হবে আপনার এইটা, ঠিক আছে। কোনটি বৈশিষ্ট্য নয়? এইটা, ঠিক আছে। 1972 সালে সংবিধানের বৈশিষ্ট্য কি? দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয়, অলিখিত, সাময়িক। আচ্ছা, দুষ্পরিবর্তনীয় কথাটা কি হবে? দুষ্পরিবর্তনীয়। যদিও কিছু ভুলভাল বারবার কি বিভিন্ন মানুষ, এন্টিটি, অ্যাক্টর, দল এসে কি করছে? সংবিধান সংশোধনী করেছে, মানে তবুও আমরা সংবিধানের যে অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী আমরা বলি সংবিধানটা কি আমাদের দুষ্পরিবর্তনীয়। ওকে, নেক্সট অধ্যায়ে আমরা পড়বো সাংবিধানিক প্রতিষ্ঠান। এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে সংবিধান সম্পর্কিত। আশা করি ভালো মতো ক্লাসগুলো করো, যে এমসিকিউ গুলো পড়াচ্ছি এগুলো খুব ভালো মতো দেখে যাও, ইনশাআল্লাহ তোমাদের উপকার হবে। তোমাদের উপকার করতে পারলেই আমরা সার্থক। ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।